আমাদের যে আলোচ্য বিষয় আজকে ছিল আহ, সেটা হলো ভারত ইতিহাস চর্চায় সাম্প্রদায়িক বিকৃতি। এখন এই কথাটা বা এই বিষয়টা নিয়ে আমরা যখন কথা বলছি, প্রথমেই যে প্রশ্নটাকে আমাদের সামনে রেখে এগোতে হবে, কেন করছি? করছি এই জন্যেই যে প্রতিটি সমাজে যে প্রাধান্যকারী ভাবনা চিন্তাটা থাকে, সেটা সেই সমাজের প্রাধান্যকারী শ্রেণীর চিন্তা। আসলে এই চিন্তার জগতে প্রাধান্য প্রতিষ্ঠার ভীষণ প্রয়োজন যারা দেশ শাসন করেন। কারণ শুধুমাত্র মিলিটারি বা পাশবিক যে বল, ভায়োলেন্স, তা দিয়ে দেশের ব্যাপক জনসমষ্টিকে নিয়ন্ত্রণ করা যায় না। পাশাপাশি প্রয়োজন সুনির্দিষ্ট একটা মনোভাব তাদের মধ্যে গড়ে তোলা। আমরা দুটো শব্দ ব্যবহার করতে পারি, একটা হচ্ছে কোয়ারশন, বলপ্রয়োগ, আর একটা হচ্ছে পারসুয়েশন, অর্থাৎ সাধারণ মানুষের ভাবনাটাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যেখানে সে তার স্বেচ্ছা প্রণোদিত সমর্থন জানায় শাসকের প্রতি। শাসন করার ক্ষেত্রে তাই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হলো মানুষের মনন ভঙ্গিকে, মানুষের চিন্তা, মানুষের দর্শন, মানুষের আদর্শগত কাঠামোটাকে নিয়ন্ত্রণ করা। এবং এর জন্যে আর একটা যে প্রয়োজন, সেটা হলো কতগুলো মাধ্যম লাগে মানুষের এই চিন্তা প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করার জন্য। সেটা মধ্যে অন্যতম হচ্ছে ইতিহাস চর্চা। ইতিহাস খুব গুরুত্বপূর্ণ। শৈশব থেকেই ইতিহাসের পাঠ ছেলে মেয়েদের দেয়া হয় এবং তাতে তাদের একটা নির্দিষ্ট মন তৈরি করা হয়। কিন্তু অত্যন্ত দুঃখজনক যেটা, ভারতবর্ষে এই ইতিহাস শিক্ষার ক্ষেত্রে বড় বেশি দৈন্যতা আমরা দেখতে পাবো, অবহেলা দেখতে পাবো। অথচ এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। গণিত শাস্ত্র এবং ফিজিক্স কেমিস্ট্রির মতোই ইতিহাসের একটা গভীর তাৎপর্য রয়েছে, যেটা মাঝে মধ্যে আমরা বুঝতে ব্যর্থ হই। তো সমাজের প্রাধান্যকারী শ্রেণী সে কি করে, এই ইতিহাসকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। ইতিহাস শিক্ষার মধ্য দিয়ে মানুষের নির্দিষ্ট একটা মনোভঙ্গি গড়ে তোলবার চেষ্টা করে এবং সেইটা করতে গিয়ে সে তার নিজের মনোমতো ইতিহাস তৈরি করে, ইতিহাস তার প্রয়োজনে নির্মাণ করে নেয়। আমাদের ভারতবর্ষে রবীন্দ্রনাথ ঠাকুর খুব দুঃখ করে বলেছেন যে যে ইতিহাস আমরা পড়ি তা রাজারাজরার ইতিহাস। সামাজিক কুসংস্কার, অন্ধত্ব এবং ধর্মীয় মহাবিষ্টতা তা আমাদের চিন্তা শক্তিকে, আমাদের দৃষ্টিশক্তিকে আচ্ছন্ন করে রেখেছে। ফলে ইতিহাস সম্পর্কে আমাদের স্পষ্ট, সুন্দর, স্বচ্ছ দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে না। ইতিহাসকে নিজের আদলে শাসক তৈরি করে নেয় এই জন্যে যে যাতে তার শাসন কার্যের পক্ষে সেটা সুবিধাজনক হয়ে ওঠে। ইতিহাস চর্চার এই যে প্রেক্ষাপটটা, এটা আমরা দেখব যে ঔপনিবেশিক আমলে খুব সুনির্দিষ্টভাবে, খুব সুসংহতভাবে শুরু হয়েছিল। চর্চার যে ইতিহাস, সেখানে প্রধান আমরা ছটা দৃষ্টিভঙ্গি পাচ্ছি। ছটা দৃষ্টিভঙ্গি কি? এক নম্বর দৃষ্টিভঙ্গি হলো সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি, দ্বিতীয় দৃষ্টিভঙ্গিটি হলো জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি, তৃতীয়টি হলো এলিটিস্ট দৃষ্টিভঙ্গি, নিম্নবর্গের ইতিহাস চর্চা বা সাবঅল্টার্ন অ্যাপ্রোচ, এটাও আর একটা গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি। আরেকটি মানে অতি সম্প্রতি যার প্রাদুর্ভাব শুরু হয়েছে, সেটা হচ্ছে পোস্ট মডার্ন বা উত্তর আধুনিক দৃষ্টিভঙ্গি ইতিহাস চর্চার ক্ষেত্রে। শেষ যে দৃষ্টিভঙ্গিটিকে আমরা গুরুত্ব দেব, 6 নম্বর,
সেটা হলো ঐতিহাসিক বস্তুবাদ। অর্থাৎ দ্বন্দ্ব তত্ত্বের যে মৌল নীতিগুলো, সেগুলো যখন সমাজের ক্ষেত্রে প্রয়োগ করছি, সমাজকে জানা বোঝার ক্ষেত্রে, তখনই তা হয়ে উঠছে ঐতিহাসিক বস্তুবাদ। এটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং গ্রহণযোগ্য। আমি সেই পথেই এগোনোর চেষ্টা করব, কারণ আমার কাছে আর অন্য কোনো পদ্ধতি নেই ভারতের ইতিহাসকে বোঝবার, ইতিহাসের বিকৃতকরণ যেভাবে ঘটেছে তাকে বোঝবার। এখন কথা হলো যে দুঃখিত, এই যে ভারতের ইতিহাস চর্চা, সাম্প্রদায়িক বিকৃতির কথা আমরা বলছি, সেই বিকৃতির কারণটা কি, তার ঐতিহাসিক প্রেক্ষাপটটা কি? এই বিকৃতির কাজ প্রথম শুরু হয়েছিল ঔপনিবেশিক যুগে। ঔপনিবেশিক শাসকরা, তারা এদেশে যখন শাসক হিসেবে আবির্ভূত হচ্ছেন, অর্থাৎ ছিলেন বণিক, এবার হলেন শাসক, এই শাসন কার্যে যখনই অংশগ্রহণ করছেন, তখনই তাদের প্রয়োজন পড়ছে এই দেশটাকে জানা, এই দেশটাকে বুঝবার। দুটো জায়গায় দুটো উদ্যোগ আমরা দেখতে পাবো যে ভারতবর্ষকে জানার ক্ষেত্রে ব্রিটিশ শাসকরা কি প্রক্রিয়া গ্রহণ করলো, কোন উৎস দুটো কি। একটা উৎস, যে সমস্ত সিভিলিয়ানরা আসতেন, অর্থাৎ কোম্পানির উচ্চপদস্থ কর্মচারীরা আসতেন, প্রশাসনের কাজের সাথে যুক্ত থাকতেন, তারা নিজস্ব উদ্যোগে এই ভারতবর্ষকে জানা বোঝার চেষ্টা করতেন এই জন্যেই যে বিপুল একটা দেশ, বিচিত্রতার সমাজ, বিচিত্র সামাজিক কাঠামো, মূল্যবোধ, ধর্ম, দর্শন, অর্থনীতি, কিছুই বোঝা যাচ্ছে না। ফলে এটাকে জানা বোঝাটা স্পষ্ট করে নিতে হবে আমাদেরকে। আর এই জানা বোঝাটা যদি স্পষ্ট করে না নেওয়া যায়, তাহলে কখন কর সংগ্রহ করব, কোন মূল্যবোধগুলোকে ব্যবহার করে এই মানুষগুলোকে আমরা ধরতে পারবো, ইত্যাদি বিষয়গুলোকে আমরা অনুধাবন করতে পারবো না। অর্থাৎ শাসকের নিজের যে প্রয়োজন ক্ষমতার তাগিদের জায়গা থেকে, সেই তাগিদের জায়গা থেকে শাসক কিন্তু ভারতবর্ষের ইতিহাস চর্চা শুরু করলো। ঔপনিবেশিক শাসকদের কথা বলছি আমি এখানে। তার মানে দুটো প্রেক্ষাপট, একটা হচ্ছে প্রশাসকদের ব্যক্তিগত উদ্যোগ, আরেকটি হলো ক্ষমতার প্রেক্ষাপটে ইতিহাসকে গড়ে তোলা, ক্ষমতার প্রেক্ষাপটে জ্ঞানের আবির্ভাব ঘটা। তো সাম্রাজ্যবাদীরা, তারা তাদের সাম্রাজ্যিক স্বার্থে, সাম্রাজ্যবাদী অর্থনীতি রাজনীতির স্বার্থে তারা কি করলেন, তারা এই দেশটাকে জানা বোঝার চেষ্টা করলেন এবং ইতিহাসটাকে নিজের মতো করে তারা নির্মাণ করে নেওয়ার চেষ্টা করলেন। দ্বিতীয় যেটা হচ্ছে জাতীয়তাবাদীরা তারা এই ঔপনিবেশিক যে ইতিহাস চর্চা, তার অভিঘাতে নিজস্ব একটা মত তৈরি করলেন। এলিটিস্ট দৃষ্টিভঙ্গি, দুটোই কিন্তু এলিটিস্ট, অর্থাৎ সমাজের যে অভিজাত বর্গ, তারা উপর থেকে সমাজটাকে দেখছে। এরই প্রতিক্রিয়াতে আর একটা দৃষ্টিভঙ্গির আবির্ভাব করছে পার্থ চট্টোপাধ্যায়, রণজিৎ গুহ, দেশপান্ডে ইত্যাদিদের রচনার মধ্য দিয়ে। তারা কি দেখাচ্ছেন, তারা বলছেন যে না, সমাজটাকে দেখতে হবে তলার থেকে, অর্থাৎ সমাজের যে নিম্নবর্গের যে মানুষ, সেখান থেকে আমাদের শুরু করে গোটা সমাজটাকে দেখতে হবে, কারণ তারাই হচ্ছে সমাজ। উত্তর আধুনিক যে দৃষ্টিভঙ্গি, তারা তো এই ইতিহাসের যে সার্বজনীন সংজ্ঞা, সার্বজনীন ধারণাগুলোকে তো বাতিলই করে দেয়, কারণ তারা মনে করে যে কোনো গ্র্যান্ড মেটাফোর বা সার্বজনীন কোনো ধারণা গঠন হতে পারে না, সবই আঞ্চলিক এবং সবই টেক্সচুয়াল। অর্থাৎ একদিকে ভাববাদ আর একদিকে এক ধরনের আধিবিদ্যক যে চিন্তা, তার দ্বারা এরা প্রভাবিত হয়ে ইতিহাসটাকে ব্যাখ্যা করলেন। এর বিপরীতে, এই সমস্ত দৃষ্টিভঙ্গিগুলোর বিপরীতে তৈরি হলো ঐতিহাসিক বস্তুবাদী দৃষ্টিভঙ্গি, এবং এটা শুরু হয়েছিল ভূপেন্দ্রনাথ দত্ত, রাহুল সংকৃত্তায়ন
এবং ডিডি কোসাম্বির মধ্য দিয়ে। বিশেষ করে ডিডি কোসাম্বির একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মূলত ম্যাথমেটিশিয়ান, একজন গণিত শাস্ত্রবিদ, কিন্তু তিনি ইতিহাস চর্চা একটা বিরাট অবদান রাখলেন, অন্যদিকে একটা মোড় ঘোরালেন ভারতের ইতিহাস চর্চার ক্ষেত্রে। তো এখন এই যে দৃষ্টিভঙ্গিগুলোকে আমরা সামনে রাখলাম এই প্রয়োজনেই যে এই দৃষ্টিভঙ্গিগুলো কিভাবে প্রতিফলিত হচ্ছে আমাদের ভারতের ইতিহাস চর্চার মধ্যে দিয়ে, এবং কিভাবে ভারতের ইতিহাস চর্চাকে নানাভাবে বিকৃত করা হচ্ছে সুনির্দিষ্ট একটা রাজনৈতিক এবং অর্থনৈতিক এবং সামাজিক স্বার্থকে পরিপূরণ করবার জন্য। তো আমরা কি দেখব যে এই বিকৃতিটা কি ধরনের বিকৃতি ঘটছে। আমাদের মাথায় রাখতে হবে যে এই যে বিকৃতিগুলো যে ঘটছে এর সাথে কিন্তু একটা সমকালীনতার যোগ রয়েছে। একজন ইটালিয়ান চিন্তাবিদ, তার নাম হচ্ছে বেনেডিক্ট ক্রোচে। সেই ক্রোচে বলতেন যে ইতিহাস মানে সমকালীন ইতিহাস। আমাদের রমিলা থাপার খুব চমৎকার বলছেন যে আন্ডারস্ট্যান্ডিং অফ পাস্ট, অতীতকে আমরা বুঝবো তথ্য, যুক্তি এবং বারংবার অনুসন্ধানের মধ্য দিয়ে আমরা অতীতটাকে বিজ্ঞানসম্মতভাবে বুঝবার চেষ্টা করব, সঠিকভাবে নির্মিত হয়ে উঠবে এবং তা অবিরাম পরিবর্তনশীলতার আমাদের জ্ঞানের সমৃদ্ধির মধ্যে দিয়ে এই বিকাশের কাণ্ডটা ঘটবে। এটা কোনো স্থির, কোনো নির্দিষ্ট বিশ্বাসের ভিত্তিতে নয়, তথ্য প্রমাণের ভিত্তিতে। তো এখন এই যে সমকালীন ইতিহাস আমরা বলছি, আজকে দেখুন যে ভারতবর্ষে একটা বিরাট সংখ্যক মানুষের হাতে কোনো সম্পদ নেই, সংখ্যালঘু খুব সামান্য 2-4 জন মানুষের হাতে প্রায় সমস্ত সম্পদ কেন্দ্রীভূত, বিরাট বেকার বাহিনী, স্বাস্থ্য, শিক্ষা সমস্তটা ভারতবর্ষের ক্ষেত্রে একটা ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা রয়েছি। সমস্ত ডিন্যাশনালাইজ করা হচ্ছে, বেচে দেওয়া হচ্ছে, বিক্রি করে দেওয়া হচ্ছে। তো এই যে সংকট, সেই সংকট থেকে মানুষের দৃষ্টিভঙ্গিটাকে ঘোরাতে হবে, যার ফলে নানান ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে এবং নির্মাণ করা হচ্ছে ভারতবর্ষের অতীতকে, যেটা শুরু হয়েছিল কিন্তু ঔপনিবেশিক পর্বই থাকে। অর্থাৎ বিকৃতির শুরু কিন্তু অনেক আগে থেকে। এখন অনেকে বিতর্ক করতে পারেন যে ঔপনিবেশিক যুগে আপনি বলছেন যে বিকৃতিটা শুরু হয়েছিল, ইতিহাসকে বিকৃত করা হয়েছিল এবং আজকেও সেটা চলছে। তো এটা তার আগে কি হয়নি? তারও আগে হয়েছিল। আমরা দেখব সেটা যদি আমরা সময় পাই, যে কিভাবে দর্শনের ক্ষেত্রগুলোতে, প্রাচীন ভারতের বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রগুলোতে কিভাবে বিকৃতি ঘটানো হয়েছে, কিভাবে প্রক্ষেপ ঘটানো হয়েছে, প্রক্ষিপ্ত হয়েছে কিভাবে, ইত্যাদি ইত্যাদি। তো এই ঘটনাগুলো ঘটেছে। তো তার মানে কি? তার মানে আমরা দেখতে পাবো যে দিন ধরে এই বিকৃতিটা হচ্ছে। এই বিকৃতিটা পেকে উঠেছে ব্রিটিশ পিরিয়ড এবং বিশেষ করে বিংশ শতাব্দীতে। তো খেয়াল করে দেখুন যে আপনার প্রথম যে ধরনের বিকৃতিটা ব্রিটিশরা ঘটানোর চেষ্টা করলো, যা আবার এদেশের জাতীয়তাবাদীরাও গ্রহণ করে নিলেন, সেটা হলো ইতিহাসের যুগ বিভাগ। কিভাবে ভারতবর্ষের ইতিহাসকে দেখব? ইউরোপীয়রা বলতেছে ভারতবর্ষের ইতিহাস নেই। কেন ইতিহাস নেই? নেই কেন? যে এটা একটা অপরিবর্তনশীল, একটা স্থাণু, একটা অনড়, গতিহীন একটা সমাজ। ফলে যা এর অতীতে ছিল বর্তমানেও তাই রয়েছে। ফলে এর কোনো ইতিহাসের প্রয়োজনই নেই। বর্তমানটাকে জানলেই এর ইতিহাসটাকে জানা হয়ে যাবে। ফলে ইতিহাস কোথায় রয়েছে? তো তারা ভারতবর্ষের ইতিহাসটাকে একটা সুনির্দিষ্ট কাল পর্বের ভিত্তিতে ভাগ করলেন। তারা কি দেখালেন? ভিনসেন্ট স্মিথ, মিল, তারা কি দেখালেন? দেখালেন যে ভারতবর্ষের 3টে কাল পর্ব রয়েছে। একটা হচ্ছে হিন্দু যুগ, 2 মুসলিম যুগ, 3 ব্রিটিশ যুগ। শুরুতেই খেয়াল করুন, প্রথম দুটো যুগের সাথে যুক্ত রয়েছে নির্দিষ্ট একটা ধর্মীয় পরিচয়, পরেরটার সাথে কিন্তু যুক্ত রয়েছে একটা জাতিগত পরিচয়। তার মানে এই প্রথম বিকৃতি ঘটানোটা শুরু হলো। তাহলে
এই যে ব্রিটিশরা, তারা এই যে কাল পর্বটাকে বিভাগ করলেন এইভাবে, হিন্দু মুসলিম ইত্যাদি এই বিভাজনটাকে গ্রহণ করলেন, সেই বিভাজনটা গ্রহণ করার পিছনে কিন্তু তাদের সুনির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে। কি উদ্দেশ্য রয়েছে? তারা দেখানোর চেষ্টা করলেন যে এই প্রাচীন ভারতবর্ষ, বিশেষ করে ব্রিটিশদের প্রাচ্যবাদীদের অনুসরণে এদেশের জাতীয়তাবাদীরা যেটা বললেন যে এই যে প্রাচীন ভারতবর্ষ, সেই প্রাচীন ভারতবর্ষ হচ্ছে একটি হিন্দু যুগ। মধ্যযুগ, সেই মধ্যযুগটা হচ্ছে মুসলিম যুগ। আচ্ছা, হিন্দু যুগ কেন প্রাচীন ভারতবর্ষ? এই জন্যেই যে সেই সময় সমস্ত শাসকরা ছিলেন হিন্দু। এখন এটাকে আমরা একটা প্রশ্নের সামনে রাখতেই পারি যে এই যুগ বিভাজনটাই একটা গন্ডগোলে, এই যুগ বিভাজনটাই হচ্ছে অবৈজ্ঞানিক। কেন অবৈজ্ঞানিক? প্রথম কথা, যে আজকে যাদের হিন্দু বলা হচ্ছে, তাদের প্রাচীন ভারতবর্ষে তাদের যে উৎস বা তাদের অতীতটা হচ্ছে আর্যদের সাথে সংযুক্ত, এই দাবিটা করা হয়। তো সেই আর্যরা ভারতবর্ষে এসেছেই 1500 খ্রিস্টপূর্বাব্দে। তো তার আগেও ভারতবর্ষে নানা সভ্যতা ছিল। মেহেরগড় সভ্যতা ছিল, কালীবঙ্গান ছিল, এবং হারাপ্পা সভ্যতা তো ছিলই। এবং হারাপ্পা সভ্যতা, সেটা তো সম্পূর্ণরূপেই প্রাগার্য সভ্যতা, এবং সেই সভ্যতার সময়কাল কিন্তু খ্রিস্টপূর্ব 3000 থেকে 2200 এই সময়কাল পর্যন্ত। তো স্বভাবতই আপনারা খেয়াল করে দেখুন যে যে সময় আর্যরা আসেইনি, ফলে সেই যুগটাকেও, বা হিন্দুরা আসেনি, এরা তো বলছে যে আর্যদের উত্তরপুরুষই হচ্ছে হিন্দু। তো সেই আর্যরা যখন আসেনি, তখনও সভ্যতা ছিল ভারতবর্ষে, এবং সেই সভ্যতা আসলে সম্পূর্ণরূপেই অনার্য সভ্যতা, প্রাগার্য সভ্যতা। কি অর্থে? এক নম্বর, সেই সভ্যতায় তারা কৃষিকাজ জানত। আর্যরা প্রাথমিক পর্বে যখন ভারতবর্ষে 1500 খ্রিস্টপূর্বাব্দে ঢুকছে, তাদের কিন্তু কৃষিকাজ জানা ছিল না, যার জন্য কৃষিকাজ সম্পর্কে তাদের বিদ্বেষ তারা বিভিন্ন সময় প্রকাশ করছে। যজুর্বেদে তো বেশ কয়েকটি অংশই রয়েছে যেখানে কৃষিকাজ সম্পর্কে কিন্তু বিভিন্নভাবে কুমন্তব্য করা হচ্ছে। কারণ তাদের সমাজ ছিল হচ্ছে প্যাস্টোরাল, তাদের সমাজ ছিল হচ্ছে পশুপালক সমাজ। ফলে তারা জানতোই না কৃষিকাজের গুরুত্ব। তারা যখন এদেশে এসছে, এই আর্যরা, আর্যরা কিন্তু এটা জাতিবাচক নয়, আমরা পরে দেখব যে এটা আসলে একটা ভাষাবাচক। এই শব্দটার মধ্যে দিয়ে নির্দিষ্ট ভাষা গোষ্ঠীকে বুঝবো, কোনো জাতিবাচকতার কথা বুঝবো না, কোনো এথনিক আইডেন্টিটির কথা এখানে আমরা বুঝবো না। তো তারা যখন আসছে এদেশে, এসে তারা এদেশের যে কৃষিভিত্তিক সভ্যতা এবং যার ভিত্তিতে গড়ে উঠেছিল সেই হারাপ্পা সভ্যতা, মহেঞ্জোদড়ো সভ্যতা, সেই সভ্যতা এবং তার বাঁধ এবং তার মানে কৃষিকাজ, তার সেচ ব্যবস্থা, বিশাল যে প্রাসাদগুলো ইটের তৈরি করা হয়েছে, সেগুলো তাৎপর্য বুঝতে পারছে না। তারা এগুলোকে ভাঙছে, ধ্বংস করছে। যার জন্যে খেয়াল করে দেখুন, ইন্দ্রকে বলা হচ্ছে পুরন্দর। পুরন্দর, পুরন্দর মানে হচ্ছে যে পুরো বা নগরকে ধ্বংস করে। আর একটা অর্থ রয়েছে বাঁধকে যে ধ্বংস করে। তাহলে ইন্দ্রকে কেন বলা হচ্ছে? বলা হচ্ছে কারণ ইন্দ্র হচ্ছে পশুপালক সমাজের নেতা। তার কাছে স্পষ্ট নয় যে এই বাঁধের তাৎপর্য কি। তাদেরকে লড়তে হচ্ছে বৃত্তাসুরের সাথে, অর্থাৎ বাঁধের যে রক্ষক তার সাথে। খেয়াল করে দেখুন যে পশুপালক সমাজ, তারা জানতো না কৃষিকাজ, ফলে তারা যখন এদেশে আসছে, এদেশে এসে এখানকার কৃষিকাজের গুরুত্ব তারা প্রথম দিকে বুঝতে পারেনি, ফলে তারা ধ্বংস করছে। তো সেই প্রাগার্য সভ্যতা বা অনার্য যে সভ্যতা ছিল ভারতবর্ষে আর্য আসার আগেই, তাকে কি করে হিন্দু যুগের মধ্যে ফেলা যাবে? 2 নম্বর সমস্যা, যে এই আর্য বৈদিক বাদ দিয়েও ভারতবর্ষে আরো নানান ধরনের শাসকের আবির্ভাব ঘটেছিল। যেমন শক, কুষাণ, কুষাণ মানে কিউসিয়াং, তারপর ইন্দো গ্রীসীয় যে শাসনকাল, এগুলো কি কি
বলা যাবে যে এরা তো আর্য বৈদিক নয় কেউ, এগুলোকে কি করে আপনার হিন্দু যুগের মধ্যে ফেলা যাবে? শুধু তাই নয়, খ্রিস্টপূর্ব 500 থেকে খ্রিস্টপূর্ব 300 এই পর্বে প্রায় সমস্ত শাসকই ছিলেন বৌদ্ধ। তাহলে এই যুগটাকে কি আমরা বৌদ্ধ যুগ বলবো? অর্থাৎ প্রাচীন যুগ মানেই হিন্দু যুগ, এটা কিন্তু বলা যাবে না। নানা ধরনের সমস্যা রয়েছে। আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস আমরা এখানে উল্লেখ করব, যে প্রাক মুসলিম পর্ব, মানে ত্রয়োদশ শতাব্দীর আগে পর্যন্ত ভারতবর্ষকে যদি হিন্দু যুগ হিসেবে চিহ্নিত করা হয়, তা নানা সমস্যায় নানা সমস্যা এটা কণ্টকিত। এই দৃষ্টিভঙ্গিটা কেন কণ্টকিত? এই জন্যে যে ধরুন প্রাক মুসলিম পর্বে ভারতবর্ষটা কেমন ছিল, সেই ভারতবর্ষের মানুষগুলো কেমন ছিল, সেখানে হিন্দু নামে কি কোনো একমাত্রিক সর্বভারতীয় ধর্মীয় সম্প্রদায় ছিল? না, ছিল না। মানুষ তখন পরিচিত হতো কেউ গণপতির উপাসক, কেউ সূর্যের উপাসক, কেউ শিবের উপাসক, কেউ বৈষ্ণবের উপাসক। এছাড়াও অজস্র লোকাল যে কাল্টগুলো ছিল, ভজনা পদ্ধতি ছিল, তার সাথে মানুষ যুক্ত ছিলেন। এবং যার ফলটা হলো যে সেই সময় ভারতবর্ষ আজকের ভারতবর্ষ কিন্তু এক নয়, এটা মাথায় রাখতে হবে। কারণ এই আজকে যে ভারতবর্ষ বলতে বুঝছি, সেই সময়ে আর্যাবর্ত বলতে যা বোঝানো হতো তা হয়তো আর্য ভাষাভাষী মানুষ দ্বারা নিয়ন্ত্রিত। তারা কিন্তু এই পূর্ববঙ্গের মানুষ, মানে এই আহ, পূর্ব দিকের যে মানুষ, পূর্ব ভারতের মানুষ, তাদেরকে কিন্তু তারা ম্লেচ্ছ বলতো। মানে বঙ্গ, মগধ, এইসব অঞ্চলগুলোকে, কলিঙ্গ, তারা বলতো যে এরা হচ্ছে ম্লেচ্ছ। আচ্ছা, ম্লেচ্ছ কথার অর্থ হচ্ছে স্ট্রেঞ্জার, আননোন, অপরিচিত। শুধু তাই নয়, বাঙালিদের সম্পর্কে ঋগ্বেদে আমরা বিভিন্ন কটু কথাও পাবো, ঐতেরেয় ব্রাহ্মণেও পাবো। বাঙালিদের সম্পর্কে বলা হচ্ছে, তারা বলতো যে কি কট, এরা গরু নিয়ে কি করবে, এদের গরু আমাদের দিয়ে দাও, এরা হচ্ছে অনাস, নাক নেই, অনব্রত, এদের ব্রত নেই, আমরা যে ব্রতগুলো পালন করি এদের ব্রত নেই। শুধু তাই নয়, তারা বলতো এখানকার যে মানুষ তারা হচ্ছে বয়াংশী, মানে পক্ষী জাতভুক্ত। অর্থাৎ আর্য বৈদিকদের কোনো প্রভাবই কিন্তু আমাদের এই পূর্ব ভারতে, বিশেষ করে বঙ্গে পড়েনি। ফলে আমাদেরকে বরাবরই ওরা অপছন্দ করত। এছাড়াও আমরা পরে আর একটা কথায় আসবো, যে আমাদের এই বাংলাতে একটা প্রাচীন সভ্যতা ছিল, গঙ্গারিডি সভ্যতা। দেখবেন এটা নিয়ে খুব কম কথা হয়, খুব বেশি কথা হয় না। এই গঙ্গারিডি সভ্যতার কথা আমাদের বলতে হবে। তো এখন প্রাক মুসলিম যুগে তার মানে কোনো একমাত্রিক ধর্মীয় গোষ্ঠী ছিল না। হিন্দু শব্দটা, সে শব্দটা ব্যবহৃত হতো, কিন্তু সেটা নির্দিষ্ট অঞ্চলের ক্ষেত্রে। এটারও কিন্তু কোনো ধর্মীয় ব্যঞ্জনা ছিল না। তার মানে সর্বভারতীয় যে সম্প্রদায় ছিল না, অথচ সেই যুগটাকে বলা হচ্ছে একটা হিন্দু যুগ। এছাড়াও সেই সময় আর্যদের সাথে সংঘাত ঘটত অনার্যদের। দাস দস্যু বলে চিহ্নিত করা হতো এদেশের ভারতবর্ষের মানুষদেরকে। তাদেরকে দমন করা হতো, তাদেরকে ঘৃণা করা হতো। এবং এর মধ্যে দিয়ে যেটা হয়েছিল, যে ভারতীয় সমাজটা ছিল হচ্ছে একটা বহু বৈচিত্র্য সম্পন্ন, বিভিন্ন মানুষ, বিভিন্ন স্তরের এবং অসম বিকাশের মধ্য দিয়ে ভারতীয় সমাজটা এগোচ্ছিল, এক এক জায়গায় এক এক রকম। এর ফলটা কি হলো? এর ফলটা যেটা হলো, যে আজকে যে ভারতবর্ষ হিসেবে আমরা দেখি, সেই সময় সেই ভারতবর্ষ ছিলই না। ফলে সেই ভারতবর্ষকে হিন্দু যুগ বলার কোনো অর্থই নেই। তবুও ব্রিটিশরা করেছিল এই জন্যে যে এদেশের হিন্দু এবং মুসলিম বা বিভিন্ন ধর্মাবলম্বী লোকায়ত যে মানুষ, তারা দীর্ঘদিন ধরে ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে, তাদের মধ্যে বিভাজন আনো। একটা উদাহরণ আমি দেব এখানে। 1763 থেকে 1800 সাল অব্দি 37 বছর
তা না, সন্ন্যাসী এবং ফকিররা তারা ব্রিটিশ কোম্পানির বিরুদ্ধে লড়াই চালায়। ফলে হেস্টিংসরা বুঝতে পারে যদি বিভাজন না আনা যায় দেশের মানুষের মধ্যে, তাহলে খুব বিপদ আছে। আমরা আমাদের এই শাসন শোষণ অত্যাচার লুণ্ঠন, আসলে শাসন শোষণও ছিল না সেই অর্থে, হচ্ছিল যেটা সম্পূর্ণরূপে লুণ্ঠন, সেই লুণ্ঠন কিন্তু আমরা চালিয়ে যেতে পারবো না। এদেশের ওপর নিজেদের খবরদারি আধিপত্য প্রতিষ্ঠা করতে পারবো না, দীর্ঘদিন টিকিয়ে রাখতে পারবো না। সুতরাং বিভাজন করতে হবে। এমন ভাবে ইতিহাসটাকে নির্মাণ করো যার মধ্যে দিয়ে এদেশের মানুষ নিজেরাই মারামারি করবে, নিজেরাই মরবে, আমাদের শাসন ব্যবস্থাটা অক্ষত, অনড় এবং অটুট থাকবে। আর একটা খুব ইন্টারেস্টিং কথা, এই যে হিন্দু শব্দটাকে যে ব্যবহার করা হচ্ছে, হিন্দু শব্দটা কিন্তু বিদেশি, এদেশি নয়। আবেস্তাতে প্রথম আমরা পাবো এই হিন্দু শব্দটা। ওরা ওই দন্তস্বয়ের উচ্চারণটা ওদের ছিল না, ওই জন্যে সিন্ধু পাড়ে তীরবর্তী অঞ্চলে বসবাসকারী মানুষকে এবং ওই অঞ্চলকে ওরা হিন্দু বলতো, যার জন্যে অসুর দেখবেন ওদের কাছে অহুর, দন্তস্বটা নেই, ওই জন্যে মানে দন্তস্বয়ের উচ্চারণটা নেই, ফলে অসুর হয়ে গেল অহুর, সিন্ধু হয়ে গেল হিন্দু। হেরোডোটাস তিনি এই ইন্ডিয়া শব্দটা, ইন্ডাস এই শব্দটা ব্যবহার করেন। চৈনিক যে পরিব্রাজকরা ভারতবর্ষে এসেছিলেন তারা সিন্ধু থেকে করলেন সেন্টু, সেন্টু, সেই সিন্ধু থেকে সেন্টু, সেন্টু থেকে এলো হচ্ছে ইন্টু, অর্থাৎ দুটো শব্দ প্রায় মিশে গেল। কারণ এই ইন্দু এসছে আবার চাঁদ থেকে, অর্থাৎ চাঁদের দেশের মানুষ, সেখানেও কিন্তু ধর্মীয় ব্যঞ্জনা নেই। আর যেহেতু ধর্মীয় ব্যঞ্জনা নেই, ফলে ওই শব্দটাকে ধর্মীয় অর্থে কিন্তু প্রাচীনকালে কোনো সময় ব্যবহার করা হতো না। ব্যবহার করা শুরু হয়েছিল 1816 সালে, এবং এটা প্রথম যিনি ব্যবহার করেন ধর্মীয় অর্থে সেটা হলো, তিনি হলেন রামমোহন রয় 1816-তে। খেয়াল করে দেখুন, প্রাচীন যুগ যেমন হিন্দু যুগ ছিল না, তেমনি যে দেশের শাসক, আচ্ছা শাসক মানে সম্রাট, বাদশাহ, সর্বোচ্চ যিনি পদে রয়েছেন, রাজনৈতিক ক্ষমতার সর্বোচ্চ স্তরে যিনি রয়েছেন, সেই শাসককে দিয়ে একটা গোটা সমাজের চরিত্রায়ন কি নির্ধারণ করা সম্ভব? যদি করা হয়, ধরা যাক মুঘল পিরিয়ড, এই পিরিয়ডটা বা তারও আগে ত্রয়োদশ শতাব্দী থেকে বলা হচ্ছে যে নাকি মুসলিম যুগ শুরু হয়েছে। তো কি করে মুসলিম যুগ শুরু হয়? সিন্ধু দেশ দখল করার মধ্য দিয়ে। কিন্তু তারও আগে সপ্তম এবং অষ্টাদশ শতাব্দী, অষ্টম শতাব্দীতে, সেই সময় তো মুসলিম ট্রেডাররা, ইসলাম ধর্মাবলম্বী বণিকরা ভারতবর্ষে আসা শুরু করে দিয়েছে, এবং তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেনে রাখবেন, বহু সংস্কৃত গ্রন্থ তারা এদেশ থেকে নিয়ে গিয়ে তারা অনুবাদ করেছেন, তারা হাউস অফ উইজডম তৈরি করেছিলেন, সেখানে অনুবাদ লিখনের কাজ তারা করতেন, এবং যার ফলে ভারতবর্ষের বহু পুঁথি সংরক্ষিত হয়েছে ওদের দ্বারা। কেবলমাত্র অ্যারাবিয়ান ট্রেডারদের জন্য ইউরোপের রেনেসাঁস হয়নি, আমাদের ভারতবর্ষ মহা আমরা বিভিন্নভাবে ভারতবর্ষের মানুষ সেই ইসলামীয় ট্রেডারদের দ্বারা, ইসলামীয় বণিকদের দ্বারা বিভিন্নভাবে উপকৃত হয়েছে। তারা এদেশে জ্ঞান নিয়ে গেছেন, ওদেশে, ওদেশ থেকে জ্ঞান এদেশে নিয়ে গেছেন। তো এখন ফলে এটা একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং আরো একটা বলি, আরবীয় যে বণিকরা আমাদের এখানে আসতেন, তারা কিন্তু বিভিন্ন মসজিদ তৈরি করতেন এখানে প্রেয়ার করার জন্য, প্রার্থনা করার জন্য। তো সেই প্রার্থনায় আমরা কোন উপকূলগুলোতে যে বিভিন্ন মসজিদ দেখতে পাবো, সেই মসজিদগুলিতে প্রার্থনা করতেন, এবং 3-4 মাস ওনারা আবার নিজেদের দেশে প্রত্যাবর্তন করতেন। কিছু ইসলাম ধর্মাবলম্বী মানুষ তো থেকে যেতেন, সেই সময় প্রেয়ার লিড করতেন, প্রেয়ারে নেতৃত্ব দিতেন আঞ্চলিক ব্রাহ্মণরা, এবং সেই মসজিদগুলোর রক্ষণাবেক্ষণ করতেন ব্রাহ্মণরা। ফলে এখানে কোনোভাবেই এই
তথাকথিত ইসলাম এবং এদেশের মানুষ যাদেরকে হিন্দু বলে চিহ্নিত করা হয় কোনো সংঘাত ছিল না, বরং এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবার ত্রয়োদশ শতাব্দী থেকে যখন বলা হচ্ছে মুসলিম শাসন, তো শাসন দেখে যদি আমরা, শাসকের ধর্ম দেখে যদি আমরা কোনো একটা শাসন ব্যবস্থাকে চিহ্নিত, একটা সমস্যা রয়েছে। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে সম্রাট বা বাদশাহ তারা তো ইসলাম ধর্মাবলম্বী, তার ঠিক তলাতেই রয়েছে রাজা, রানা, রাও, আঞ্চলিক জমিদার, ইকতেদাররা, সেনাবাহিনীর প্রধানরা সব তো হিন্দু। মানে হিন্দু শব্দটা ছিল না, হয় তারা ক্ষত্রিয়, নয় ব্রাহ্মণ, নয় বৈশ্য, নয় কায়স্থ, নয় আপনার বৈদ্য। এদেশের মানুষ যে পীড়িত হতো, অত্যাচারিত হতো, তারাও ছিল ওই শাসক শ্রেণীর অন্তর্ভুক্ত। তাহলে সেই শাসনকে কি করে মুসলিম শাসন হিসেবে চিহ্নিত করা হবে? কারণ সেখানে এদেশের এই বিভিন্ন বর্ণের মানুষরা তারাও অন্তর্ভুক্ত ছিল ওই শাসন কাঠামোর সাথে, শোষণ এবং অত্যাচারের সাথে। গোটা মধ্যযুগের ইতিহাস যদি নেন, আপনারা কোনো ধর্মীয় দাঙ্গা দেখতে পাবেন না, কোনোভাবে মুসলিম এবং হিন্দুদের মধ্যে সংঘাত হয়নি। আমরা পরবর্তীকালে কোনো সময় যদি আলোচনা করি তাহলে আমরা দেখতে পাবো যে মধ্যযুগের ছবিটা কিন্তু অন্যরকম। এই মন্দির মসজিদ দিয়ে খুব বেশি বোঝা যাবে না, তবু আমরা বোঝবার চেষ্টা করব এই জন্যে যে আসলে এই মন্দির মসজিদগুলো কেন ভাঙা হতো। সেখানে অর্থনৈতিক কারণ, রাজনৈতিক কারণ, না ধর্মীয় কারণ ছিল। কারণ মসজিদ ভাঙতে আমরা আওরঙ্গজেবকেও দেখব, মন্দিরও তিনি ভাঙছেন, মসজিদও তিনি ভাঙছেন। এবং শুধু তাই নয়, সোমনাথ মন্দির লুট করছেন মালব রাজ, ভাবাই যাচ্ছে না। সোমনাথ মন্দির আক্রমণ করছে, সোমনাথ মন্দিরকে রক্ষা করছে কারা? ভোড়ারা। তো এইভাবে অর্থাৎ শাসকের বা শাসিতের ধর্ম দিয়ে কোনো একটা সমাজ ব্যবস্থাকে বোঝা যায় না, সেটা খুব অকিঞ্চিৎকর একটা অংশ মাত্র। তার মানে মধ্যযুগটাকে আমরা মুসলিম যুগ হিসেবে চিহ্নিত করতে পারছি না, কারণ শাসক বলতে এখানে রাজা, রানা, রাও শাসক, তাদেরকে বাদ দিয়ে বোঝা যাবে না। এবং শাসকের ধর্ম দিয়েও কোনো একটা শাসন ব্যবস্থার পরিচয়টা বোঝা যায় না, কারণ তাতে শাসন কাঠামোটার কোনোভাবে পরিবর্তিত হয় না, সেটা একই রকম থেকে যায়। শাসকের ধর্মের পরিবর্তন করতেই পারে। এরপরে আমরা আর একটা জায়গা ধরে তারপর আস্তে আস্তে শেষের দিকে যাব, যে এই যে আর্য শব্দটা বারংবার ব্যবহার করা হচ্ছে, যেহেতু আমরা প্রাচীন যুগ নিয়ে কথা বলছি, সেটা প্রথমে আমাদের মাথায় রাখতে হবে যে এই আর্য শব্দটা কিন্তু কখনোই জাতিবাচক নয়, ভাষাবাচক। এবং আর্য শব্দটা নানা সময়ে নানা অর্থে ব্যবহৃত হয়েছে। তো এখন এই যে নানা অর্থে ব্যবহৃত হয়েছে, প্রভু হিসেবে ব্যবহার করা হয়েছে, কখনো ইরান শব্দটার সাথে এটাকে সংযুক্ত করা হয়েছে। অর্থাৎ আর্য এমন একটা ভাষাগোষ্ঠী যা ভারতবর্ষের নির্দিষ্ট একটা সময়ে এসেছেন, তারা বসবাস করেছেন, এদেশের অনার্য কৃষি ব্যবস্থার সাথে সংযুক্ত মানুষ তাদের সাথে মিশে একটা মিশ্র সংস্কৃতি তৈরি করেছেন, এবং যার প্রতিফলন আমরা দেখতে পাবো তাদের সাহিত্যগুলোর মধ্যেও পড়েছে, বিশেষ করে অথর্ব বেদের মধ্যে। এখানে একটা কথা একটু যুক্ত করা দরকার, এই যে বেদ সংক্রান্ত যে ধারণাগুলো আমরা বলি, বেদ কিন্তু চারটে না, বেদ প্রথমে ছিল তিনটে, বেদত্রয়ী। বেদত্রয়ী মানে ঋক, সাম, যজু। এবং ঋগ্বেদেরই বহু জিনিস সামবেদে গীত হতো, এবং যজুর্বেদেরও বেশ কিছু অংশ হচ্ছে আসলে ঋকেরই প্রায় অনুসরণে বা হুবহু। অথর্ববেদ পরে সংযুক্ত হয়েছে। এই অথর্ববেদের সাথে কিন্তু যজুর্বেদের
সংঘাত ছিল। অথর্ববেদটা এক অর্থে ঋগ্বেদের প্রাচীন, আবার অর্বাচীন, সবচেয়ে শেষে রচিত হয়েছে, এরকম একটা ধারণা আমাদের কাছে আমরা পাবো, যদিও ওর ভেতরের বক্তব্যগুলোতে পৌঁছই। কেন? অথর্ববেদে নারী স্বাধীনতা, নারী স্বাতন্ত্র্যের কথা রয়েছে। অথর্ববেদে চিকিৎসা শাস্ত্র, ভেষজ বিদ্যার কথা রয়েছে। অথর্ববেদে এমন কিছু উপাসনার কথা বলা হচ্ছে যা পূর্ববর্তী তিনটি বেদের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। অথর্ববেদে কৃষির কথা বলা হচ্ছে এবং কৃষির সম্পর্কিত নানা বিশ্বাস, নানা মূল্যবোধ, নানা স্তোত্র রয়েছে, যেগুলো কিন্তু ঋক, সাম, যজুতে নেই। তার মানে এই চতুর্বেদ মানে প্রাগার্য, অনার্য এবং আর্য, এদের সমন্বয়ে গঠিত হয়েছে। কিংবা আমরা বৈশেষিক দর্শনের কথা যদি বলি, সেই বৈশেষিক দর্শনের আর একটা নাম হচ্ছে, দর্শনের যে স্রষ্টা তার আর একটা নাম হচ্ছে উলুক বা ঔলক্য দর্শন। এই উলুক কথার অর্থ হচ্ছে পেঁচা। তার মানে এদেশে কোনো একটা প্রাগার্য গোষ্ঠী ছিলেন, যে গোষ্ঠীর টোটেম ছিল ওই পেঁচা, যারা এই বৈশেষিক দর্শনটাকে ডেভেলপ করলেন, যেখান থেকে আমরা পাবো পরমাণুর ধারণা। বলা হয় যে গৌতম এর স্রষ্টা, কণা থেকে কণভক্ষ বলা হতো ওই চালের ছোট ছোট খুদ, তিনি খেতেন বা ওইটাকেই পরম বলে মনে করতেন, সবচেয়ে সংক্ষিপ্ততম কণা হিসেবে। তো এখন আমরা এই কথাগুলো বলছি এই জন্যেই যে আর্য ভাষাভাষী গোষ্ঠী, তারা ভারতবর্ষের প্রাগার্য এবং অনার্য এই সংস্কৃতি এবং জ্ঞানের সাথে তাদের একটা অ্যামালগামেশন হয়েছিল, তাদের একটা সংমিশ্রণ, সমন্বয় ঘটেছিল, এবং যার মধ্যে দিয়ে তাদের এই সাহিত্য সৃষ্টি। অর্থাৎ ধর্মীয় মহাবিষ্ট হয়ে এই বৈদিক শাস্ত্রগুলোকে একেবারেই নির্জলা অবিমিশ্র আর্য সাহিত্য হিসেবে দেখা ঠিক নয়, বরং এটাকে মিশ্র সাহিত্য হিসেবে দেখা ঠিক। দুই, এটা কেবল ধর্মীয় সাহিত্য নয়, সেই সময়কার সমাজ সংস্কৃতি, মানুষের মূল্যবোধ, প্রকৃতি সংক্রান্ত ভাবনা, মানুষের দুঃখ কষ্ট, তার বিভিন্ন প্রতিফলন ঘটেছে এই সাহিত্যগুলোতে। হরপ্রসাদ শাস্ত্রী একটা চমৎকার কথা বলেছেন যে বেদ কি, উনি প্রশ্ন তুলছেন বেদ কি জিনিস। তো হরপ্রসাদ শাস্ত্রী বলছেন যে ভিন্ন ভিন্ন যুগে ভিন্ন ভিন্ন মহাকবি ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে যে ভিন্ন ভিন্ন কাব্য রচনা করেছেন, তাই হলো বেদ। অর্থাৎ এর কোনো ধর্মীয় ব্যঞ্জনা নেই, যতটুকু ম্যাজিক্যাল পার্ট বা ঐন্দ্রজালিক ব্যাপারগুলো রয়েছে, সেটা একান্তই প্রান্তিক বা সেই সমাজের সাথে গভীরভাবে যুক্ত, সেই সময়ের প্রতিনিধিত্বকারী। খেয়াল করে দেখুন যে এই আর্য সভ্যতাকে ধরে আমরা যখন ভারতবর্ষের ইতিহাস রচনার প্রচেষ্টার মধ্যে ঢুকে পড়েছি এই জন্যেই যে সাম্রাজ্যবাদীরা এবং জাতীয়তাবাদীরা, বা এক কথায় এলিটিস্ট যে দৃষ্টিভঙ্গির প্রবক্তারা ইতিহাস চর্চার ক্ষেত্রে, তারা এইভাবেই আমাদের দেখানোর চেষ্টা করেছেন। ফলে আমাদের এই বঙ্গের যে প্রাচীন সভ্যতা, গঙ্গারিডি সভ্যতা, যে গঙ্গারিডি সভ্যতার কথা আমরা যদি পাঠ করি, আমরা দেখব যে আমাদের এখানে কিন্তু এই জাত বর্ণভেদ ছিল না। এটা একেবারেই ব্রাহ্মণ্যতান্ত্রিক পরিবেশের ফল, যেটা গুপ্ত যুগে এই ব্রাহ্মণ্যতন্ত্র এখানে আসতে শুরু করে। সেই সময় যে ব্রাহ্মণরা এসেছিল তাদেরকে বলা হয় সাতসতী বা সপ্তশত ব্রাহ্মণ। তারপরে কান্নকুব্জ থেকে আসে, গল্পে প্রচলিত গল্পগুলোতে যা রয়েছে, আদিসুরের গল্প, বিদ্যাসাগর মশাইও এর উল্লেখ করেছেন। এবং আস্তে আস্তে ব্রাহ্মণ্যতন্ত্র রাষ্ট্রশক্তির সাহায্যে, তাদের মেধা বুদ্ধির জায়গা থেকে না, রাষ্ট্রশক্তির সাহায্য যদি না পেত, তারা কখনোই আমাদের এই বঙ্গভূমিতে এই বর্ণ এবং জাতভেদ প্রথার প্রচলন করতে পারত না। অর্থনৈতিক বৈষম্যের পাশাপাশি এই
জন্ম পরিচয়ের ভিত্তিতে যে হায়ারার্কিক্যাল, যে ক্রমোচ্চ স্তরবিন্যস্ত যে সামাজিক কাঠামো তারা জন্ম দিল, যার ভয়ঙ্কর বোঝা আমরা এখনো বয়ে চলেছি, সেটা কিন্তু ওই আর্য বৈদিক সমাজেরই যন্ত্রণাদায়ক উত্তরাধিকারের ফল, প্রভাবের ফল। এবার আমরা একটা দেখব যে প্রাচীন ভারত সম্পর্কে তিনটে বড় প্রচার করা হয়। এক হচ্ছে প্রাচীন ভারত মানে সেই সময়কার মানুষ হচ্ছে অহিংস, সহনশীল এবং সেই সময়ে প্রাচুর্য ছিল। প্রাচীন ভারত মোটেই প্রাচুর্যপূর্ণ নয়। আমরা যদি ছান্দোগ্য উপনিষদ দেখি, সেখানে একটা গল্প পাবো, উশস্তি। সেই উশস্তি তিনি বাধ্য হচ্ছেন একজন শূদ্রের কাছ থেকে, ব্রাহ্মণ ইনি, 3 দিন খেতে পাননি, তো তার কাছ থেকে তিনি ছোলা ভাজা খেতে বাধ্য হচ্ছেন। তার মানে কি ভয়ঙ্কর দারিদ্র্য ছিল। সুকুমারী ভট্টাচার্য নাম তো আপনারা শুনেছেন, তার একটা বিখ্যাত বই রয়েছে, বেদের যুগে ক্ষুধা ও খাদ্য। আপনারা পড়বেন যে কি ভয়ঙ্কর ছিল সেই সময়টা। আমি বইটা দেখাচ্ছি আপনাদের, এই বেদের যুগে ক্ষুধা ও খাদ্য, সুকুমারী ভট্টাচার্যের, যে কি ভয়ঙ্কর ছিল সে সময়টা। ফলে এই যে রামায়ণ মহাভারতের যে বিশাল হর্ম, বিশাল বাড়ি প্রাসাদ, এরকম সমাজ সে সময় ছিল না। অত্যন্ত দারিদ্র্যপূর্ণ সমাজ, এবং মানুষ খাবার, সেই অন্নের জন্যে তারা পাগল হয়ে যেত। এই যে ব্রহ্ম শব্দটা যে ব্যবহার করা হয়, ব্রহ্মের আদি অর্থ কিন্তু অন্ন। জাস্ক তিনি এই ব্রাহ্মণ্য সাহিত্যের, বৈদিক সাহিত্যের যে ডিকশনারি লিখেছিলেন, তার নাম হচ্ছে নিরুক্ত। সেই নিরুক্ততে জাস্ক বলছেন ব্রহ্মের অর্থ হচ্ছে খাদ্য, খাবার। এবং বরুণ সে তার সন্তানকেও বলছে যে ব্রহ্মের অর্থটা আসলে কিন্তু খাবার, সম্পদ। তো সেই খাবারের জন্য পাগল ছিল মানুষ, তার মানে খাবারের অভাব ছিল। তাই খাবারের অভাবের কারণটাই হচ্ছে তারা তখনও সেটেল লাইফ, কোনো একটা নির্দিষ্ট জায়গায় স্থিরভাবে বসবাস করে খাদ্য উৎপাদন মানে কৃষি ব্যবস্থাটা জানতো না। তবেই জানলো যবে এই অনার্য সভ্যতার সাথে তারা মিলল, প্রাগার্য সভ্যতার সাথে মিলল এবং এখানকার কৃষিকাজ তারা শিখলো। তবে থেকেই তারা বুঝতে পারলো, এবং যার জন্যে এরা এর আগে গোমাংস ভক্ষণ করত। গোমাংস, গরুর মাংস তারা খেত। বিভিন্ন যজ্ঞগুলোতে গোবধ করা হতো, সোমরস পান করতো তারা। পরবর্তীকালে এই গোহত্যার উপর ট্যাবু বসানো হয় নানা কারণে। তার মানে প্রথমটা হলো প্রাচীন ভারত সম্পর্কে যে সহনশীল, প্রাচীন ভারত সম্পর্কে যে অহিংস, এবং প্রাচীন ভারতের যে প্রাচুর্যপূর্ণ, এই মিথটা কিন্তু আর দাঁড়িয়ে থাকতে পারছে না, চূর্ণ হয়ে যাচ্ছে। কারণ প্রাচীন ভারতে আমরা দেখব যে কেবল অস্ত্রের ঝঞ্ঝনা। মহাভারত, রামায়ণের গল্প কি? শুধু যুদ্ধ। বিয়েতে তো, গীতাতে তো সবসময় হিংসার সপক্ষে বলা হচ্ছে। যেখানে সঞ্জয় বর্ণনা দিচ্ছেন যে কৃষ্ণ এবং অর্জুনের মধ্যে সংলাপ, সেখানে অর্জুন যুদ্ধের বিরোধিতা করছেন, সেখানে কৃষ্ণ বলছেন যে না, হত্যা করো, মারো, কাটো, এইটাই তোমার ক্ষাত্র ধর্ম, ক্ষত্রিয়ের কাজ এইটাই। আমরা কি দেখতে পাবো? যে অজাতশত্রু তিনি বিম্বিসারকে হত্যা করছেন। শুধু তাই নয়, গোটা প্রাচীন যুগ জুড়ে যে রাজত্ব আমরা এগুলো দেখতে পাবো, সে প্রত্যেকটা রাজত্বে হিংসা ভয়ঙ্কর ভাবে উপস্থিত। পুষ্যমিত্র সিংহ হত্যা করছেন, তিনি একজন ব্রাহ্মণ, এবং এটা চলেছে বরাবর। যতদিন এই অসম সমাজ রয়েছে, যতদিন এই সম্পত্তিবান এবং সম্পত্তিহীন এই বিভাজন রয়েছে, ততদিন এই ধরনের হিংসা থাকতে বাধ্য। এটা এই সমাজের অপরিহার্য বৈশিষ্ট্য। এখন কথা হলো, পরের যে কথাটা সেটা হচ্ছে ওই হিংসার সাথে যুক্ত রয়েছে সহনশীলতা। মোটেই সহনশীল নয়। সহনশীল সাধারণ মানুষ, শাসক সহনশীল হয় নাকি? কলহনের জিভ টেনে তার জিভ কেটে ফেলেছিল সমুদ্রগুপ্ত। সহনশীল কোথায়?
বৌদ্ধ স্তূপগুলোকে একটার পর একটা শশাঙ্ক ধ্বংস করেছেন। শশাঙ্ক বুদ্ধ যে গাছের তলায় বসে উপাসনা করেছিলেন প্রত্যেকটা গাছ প্রায় কেটে ফেলেছে। বৌদ্ধ যে সন্ন্যাসী, ন্যাড়া মাথার সন্ন্যাসী, সেই সন্ন্যাসীদেরকে হত্যা করে তাদের মুন্ডু নিয়ে আসলে তাদেরকে সোনার টাকা দেয়া হচ্ছে। শশাঙ্ক ঘোষণা করছে। কোথায় এখানে সহনশীলতা? চারবাক দার্শনিকদের উপর নানাভাবে অত্যাচার করা হয়েছে। আমরা পরে যাব ওই অংশটাতে। তার মানে আমরা দেখছি সহনশীলতা নেই, অহিংসা নেই এবং প্রাচুর্য ছিল না। অর্থাৎ প্রাচীন ভারতবর্ষ খুব স্বাভাবিকভাবেই পৃথিবীর বিভিন্ন প্রাচীন সমাজগুলোর মতোই ছিল প্রাচুর্যহীন, দারিদ্র্যপূর্ণ। ভারতবর্ষ তার ব্যতিক্রম নয়। ভারতীয় সমাজ সেই সময়টা কেমন ছিল? একটা বর্ণভিত্তিক সমাজ, এবং সেই বর্ণের সাথে সংযুক্ত ছিল একটা স্তরায়িত, বহু স্তরায়িত জাত ভেদ ব্যবস্থামূলক সমাজ। আচ্ছা, এই যে বৈষম্য বা এই যে স্তরায়ন, এ তো ইউরোপেও রয়েছে। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে যে ভারতবর্ষের যে সমাজ পিরামিডের মতো, যে পিরামিডের প্রত্যেকটা স্তরে অজস্র পিরামিড রয়েছে। একটা উদাহরণ নেওয়া যাক। ধরুন ভট্টাচার্য বামুন, সে চক্রবর্তী ব্রাহ্মণ, সে অকুলীন বলে বা গৌণ কুলীন বলে বা শ্রোত্রিয় বলে বা বংশজ বলে বা নমশূদ্র বলে, নমশূদ্র ব্রাহ্মণ বলা হচ্ছে, তার সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করে না। তা এটা কেবলমাত্র কিন্তু আপনার এই ব্রাহ্মণ্যতান্ত্রিক, মানে পিরামিডের মাথায় দেখুন না, সবচেয়ে উপরে অ্যাট দ্য অ্যাপেক্স অফ দ্য সিস্টেম, সবচেয়ে সর্বোচ্চ স্তরে রয়েছে এই ব্রাহ্মণ, যারা নিজেদেরকে বলে গডস অন আর্থ। এই পৃথিবীতে তারা হচ্ছে ঈশ্বর। সমস্ত বর্ণগুলোর উপর প্রাধান্য স্থাপনের তাদের শাস্ত্রীয় ভিত্তি রয়েছে, জন্মগত অধিকার রয়েছে। তো তাদের মধ্যে এত বিভাজন। তার তলায় যান, তার তলাতেও ক্ষত্রিয় বৈশ্যদের মধ্যেও নানা বিভাজন। এখন বেঙ্গলে, বাংলাতে কিন্তু আপনারা এই ক্ষত্রিয় বৈশ্য পাবেন না। কেন? বৃহদ্ধর্ম পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ এবং রঘুনন্দনের ভাষ্য অনুযায়ী আমাদের বঙ্গভূমিতে দুটি মাত্র বর্ণ আছে। একটি বর্ণ হচ্ছে ব্রাহ্মণ, অপর বর্ণটি হচ্ছে শূদ্র। তার মানে এই যে বহুস্তরায়িত যে সমাজ, এই শূদ্রদের মধ্যে কিন্তু আবার হাজার একটা ভাগ, জল চল অজল চল, সৎ শূদ্র অসৎ শূদ্র, এবং বিয়ে দেয় না তারা একে অপরের মধ্যে। পাশাপাশি রয়েছে অস্পৃশ্য, যারা এই বর্ণ ব্যবস্থা সম্পূর্ণ বাইরে। তো এরকম একটা বর্ণভিত্তিক সমাজ কিন্তু সেই প্রাচীন ভারতে ছিল। ফলে খুব বেশি গৌরবের সে সমাজ ছিল এমনটা মনে করার কোনো কারণ নেই। রামায়ণ পড়লে আপনারা কি দেখতে পান? শম্ভুককে হত্যা করা হচ্ছে, শূদ্রের শিক্ষার অধিকার নেই। বালি, সুগ্রীবের যে দাদা, সেই বালিকে রাম হত্যা করছে। তার মানে এই বালিরা বাঁদর তো ছিল না, বাঁদর তাদের ছিল টোটেম। তারাও মানুষ ছিল, আসলে বাঁদরের উপাসক ছিল, ওই জন্য বাঁদর। তো তাকে হত্যা করছে। তার মানে এরা এই প্রাগার্যদেরকে হত্যা করো, অনার্যদেরকে হত্যা করো, দাসদের হত্যা করো। ফলে এখানে ওই সহনশীলতা বা ইত্যাদি ছিল না, বরং সমাজটা ছিল একটা বর্ণভিত্তিক সমাজ, একটা দাস ভিত্তিক সমাজ, একটা পীড়নমূলক সমাজ। কারণ সমাজে শ্রেণী বিভাজন থাকলে রাষ্ট্র বা সরকার সে সবসময় পীড়নের হাতিয়ার হিসেবেই কাজ করবে। আমরা শেষের দিকে চলে যাচ্ছি, অনেক কথা হয়েছে। শেষ যেটা বলবো সেটা বাকি থেকে যাচ্ছে, যদিও অনেক কিছু করার নেই, প্রায় 10টা বাজতে চললো। যে প্রাচীন ভারত সম্পর্কে আর একটা বিকৃতি দেখানো হয় যে প্রাচীন ভারত মানে আধ্যাত্মিক ভারত, ধর্মীয় ভারত, এবং সেটা হিন্দু ধর্ম এই হিসেবে চিহ্নিত করা হয়। ভাববাদী ভারত, ভারতীয় দর্শন মানেই কিন্তু, মানেই হচ্ছে আহ ভাববাদী, আধ্যাত্মিক, ঈশ্বরবাদী। একদম এটা অসত্য। ভারতীয় দর্শন প্রস্থানগুলোর প্রধান আমরা 9টা দর্শনের কথা উল্লেখ করব। 1,
সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, উত্তর মীমাংসা, পূর্ব মীমাংসা। পূর্ব মীমাংসা মানে হচ্ছে বেদান্ত। বৌদ্ধ দর্শন, জৈন দর্শন এবং লোকায়ত, যা পরবর্তীকালে সপ্তম শতাব্দী থেকে চিহ্নিত হচ্ছে চারবাক দর্শন। তো এই আমরা 9টা দর্শন পাচ্ছি। এখন এই দর্শনগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়। প্রথম যে 6টা দর্শন, সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, পূর্ব মীমাংসা এবং বেদান্ত, এরা হচ্ছে বৈদিক, অর্থাৎ বেদকে প্রমাণ বলে মনে করে। অন্য যে 3টে, অর্থাৎ বৌদ্ধ, জৈন আর তার সাথে লোকায়তিক বা চারবাকরা, তারা হচ্ছে অবৈদিক, মানে বেদকে প্রমাণ বলে মনে করে না, যার জন্য ওদের যে শব্দ দিয়ে চিহ্নিত করা হয় আস্তিক, নাস্তিক। যারা বেদকে প্রমাণ বলে মনে করে তারা হচ্ছে আস্তিক দর্শন, আর যারা বেদকে প্রমাণ বলে মনে করে না বা সঠিক জ্ঞান বলে মনে করে না তারা হলো নাস্তিক। তো এই যে 6টি যে আস্তিক দর্শন বলে চিহ্নিত, তারা কি ঈশ্বরে বিশ্বাস করে? আমি একটা বই সকলকে দেখতে অনুরোধ করব। অনুরোধ করার কিছু নেই, আপনারা খুব ভালো করেই জানেন, ভালো করেই পড়েছেন। ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায়, অক্ষয় কুমার দত্তের লেখা। তার উপক্রমণিকাতে অক্ষয় দত্ত দেখাচ্ছেন যে এই যে 6টি দর্শন, এর একটিও ঈশ্বরের অস্তিত্বই মানে না। এমনকি বেদান্ত দর্শন সে পরম ব্রহ্মকে মানে, কিন্তু ঈশ্বর নয়, ভগবান ঠগবান কিছু নয় সেটা। জৈমিনী মানেন না, মানে পূর্ব মীমাংসা। আপনার কপিল মনে করেন যে ঈশ্বর টিশ্বর প্রমাণ সিদ্ধ নয়, মানি না। পরবর্তীকালে আচ্ছা ইয়ে বৈশেষিক এবং ন্যায় দর্শনও, ন্যায় দর্শন তো পরিষ্কার বলে যুক্তি দিয়ে আমরা তো ঈশ্বর পাই না, ফলে ঈশ্বরকে মানবো কেন? বৈশেষিক দর্শনও করে না, তারা প্রকৃতির উপর জোর দেয়, পুরুষের উপর নয়। আবার দেখুন এই দর্শন শাস্ত্রে সেখানে কিভাবে বিকৃতি এসছে, যে ব্রাহ্মণ্যতন্ত্র কিভাবে এই সমস্ত দর্শনগুলোর মধ্যে বিকৃতি ঘটিয়েছে, বিশেষ করে ওই বৈশেষিক দর্শনের ক্ষেত্রে এবং কপিলের সাংখ্য দর্শনের ক্ষেত্রে কিভাবে বিকৃতি ঢুকিয়ে এগুলোকে শেষরবাদী দর্শনে পরিণত করার চেষ্টা করেছে। যদি কোনোদিন সুযোগ হয় সেগুলো নিয়ে আলাদা করে আলোচনা করা যায়। এখন এদের মধ্যে সবচেয়ে কঠোর এবং সুস্পষ্ট নিরীশ্বরবাদী এবং নাস্তিক দর্শন, সেটা হচ্ছে চারবাক লোকায়ত। লোকায়ত শব্দটা আমরা অনেক আগে পাবো, সেটা হলো কৌটিল্যের অর্থশাস্ত্রের মধ্যে। এবং আর একটা শব্দ আমরা পাবো, সেটা হচ্ছে অন্নিক্ষিকি। অন্নিক্ষিকি মানে তর্কবিদ্যা। আর পাবো স্বভাববাদ, প্রকৃতিবাদ। প্রকৃতিবাদ পাবো বৈশেষিক দর্শনের মধ্যে, স্বভাববাদ পাবো। লোকায়ত দর্শন তারা সুস্পষ্টভাবে এই বাস্তব পৃথিবীটাকে স্বীকার করে। তারা পরজন্ম স্বীকার করে না, পরলোকও স্বীকার করে না, ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করে না। অর্থাৎ পরমার্থের সন্ধানে তারা যায় না। তারা কাম, মোক্ষ, মোক্ষকে গ্রাহ্য করে না, কাম অর্থকে তারা গুরুত্ব দেয়। আমরা এখানে একটা জিনিস দেখব যে এই যে লোকায়ত যে দার্শনিক, লোকায়ত কথাটার একটু অর্থ বলে নেওয়া ভালো। এর মানে দুটো লোকায়ত শব্দটি। একটা হলো লোক থেকে যে ভাবনা বা যে দর্শনের আবির্ভাব ঘটেছে, লোকেশু আয়ত। আর আরেকটি হচ্ছে যে লোকের মধ্যে যা পরিব্যাপ্ত, মানে সাধারণ মানুষের মধ্যে যে ভাবনা বা যে দর্শন রয়েছে, সেই দর্শন হচ্ছে লোকায়ত। তার মানে প্রতিষ্ঠান কেন্দ্রিক নয়। এরই সাথে সংযুক্ত আর একটা শব্দ যেটা হচ্ছে চারবাক, যা সপ্তম শতাব্দীতে আমরা প্রথম পাচ্ছি। তো সেই চারবাক শব্দটার অর্থটা কিন্তু ব্রাহ্মণ্যবাদীরা তারা বিকৃত করেছেন। কিভাবে বিকৃত করেছেন? তারা বলছেন যে চারবাক কথার অর্থ কি? চারু বাক, চারু মানে মিষ্টি, বাক মানে কথা। তাহলে যারা মিঠে মিঠে কথা বলে, মানে মন জুগিয়ে কথা বলে, সত্য নাও হতে পারে, হয়তো মিথ্যা, কিন্তু মিষ্টি কথা। আরেকটি কথা অর্থ হচ্ছে চারবাক শব্দটা হচ্ছে চর্বক, চিবনো।
রিপিট করা। তাহলে এর মাঝখানে আবার দুটো কথা পাচ্ছি, যারা এক কথা বারবার বলে, আর আরেকটা হচ্ছে চর্বণ করে যারা। চর্বণ করা মানে খাবার, তার মানে ভোগবাদী, স্থূল বস্তুবাদী এরা, বা স্থূল জড়বাদী। এইভাবে এদেরকে ভালগারাইজ করার চেষ্টা হয়েছে, বিকৃত করার চেষ্টা হয়েছে ভারতবর্ষের প্রগতিশীল দর্শন প্রস্থানগুলোকে। আমরা দর্শন নিয়ে আর এগোচ্ছি না। শেষ বিকৃতিটা আমরা পাবো এই 102তম বিজ্ঞান কংগ্রেসে, যেখানে একটা চূড়ান্ত নৌটঙ্কি হলো। সেখানে বলা হলো, এক, অনাস্য রথের কথা। অনাস্য রথ মানে যে রথ ঘোড়া টানে না, তার মানে মোটর কার। দুই, বিমানের কথা বলা হলো। তিন, বিশেষ ধরনের লোহার কথা বলা হচ্ছে, রাজ লোহা। সেই সময় ঘোড়া এবং গরুর আর হাতির ইউরিনের সাথে বিশেষ প্রক্রিয়ায় ঘি মিশিয়ে সেটাকে গ্যাসোলিনে পরিণত করা হতো। এটা বলছে, দাবি করছেন এই হিন্দুত্ববাদীরা। সেই সময় স্টেম সেলের গবেষণা হয়েছে, সেই সময় ক্লোনের আবিষ্কার হয়েছে, বিশেষ করে ওই ধৃতরাষ্ট্রের সন্তানদের সংক্রান্ত গল্প করা হয়েছে, এবং মানে আরো সব আজগুবি অদ্ভুত যে জিনিসগুলোকে উপস্থিত করা হচ্ছে। গুজরাটে তো 44,000 বই ওরা এই সমস্ত আজগুবি কথা দিয়ে ছাপিয়ে বিনা পয়সায় লোক ছাত্রছাত্রীদের মধ্যে বন্টন করেছে, মানে বিকৃতি চূড়ান্ত। অর্থাৎ প্রাচীন ভারতবর্ষে প্রকৃত বিজ্ঞান চর্চাকে নজর দেয়া হলো না, নজর না দিয়ে উদ্ভট আজগুবি বিষয়গুলোকে হাজির করা হলো। আচ্ছা, প্রাচীন ভারতবর্ষে তাহলে কি বিজ্ঞান ছিল না? ছিল। দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় বলছেন যে তার একটা বিখ্যাত বই রয়েছে, সেটা হলো সায়েন্স অ্যান্ড সোসাইটি ইন এনশিয়েন্ট ইন্ডিয়া। সেখানে উনি ওই আরুণী উদ্দালকের কথা বলছেন। বলছেন যে পৃথিবীর প্রথম দার্শনিক এবং বিজ্ঞানী হচ্ছেন আরুণী উদ্দালক, যিনি বস্তুবাদী ছিলেন। এবং আরুণী উদ্দালকের কথা কিন্তু এরা বলে না। আরুণী উদ্দালকের একটা ছোট্ট গল্প বলে কিরকম বস্তুবাদী, কিরকম বিজ্ঞানী ছিলেন, এছাড়াও চরক সুস্রোত নিয়ে অনেক কথা বলা যেতে পারে, আরো অনেক কিছু রয়েছে। সেই সময়কার জিওমেট্রি নিয়ে কথা বলা যেতে পারে, এবং প্রকৃতি সংক্রান্ত যে চর্চা এবং বিজ্ঞানের কি কি বিকাশ ঘটেছিল, সেখানকার যে চিকিৎসা শাস্ত্র, সেগুলো নিয়ে কথা বলা যেতে পারে। আজকে সময় নেই। আমি আজকে শেষ করব একটা গল্প দিয়ে, সেটা হচ্ছে উদ্দালক আরুণীর গল্প। যে উদ্দালক আরুণী পৃথিবীর প্রথম দার্শনিক, পৃথিবীর প্রথম বিজ্ঞানী। তিনি পৃথিবীকে কেমন ভাবে দেখতেন। আরুণী উদ্দালকের কাছে 4জন মহাশাল গেছেন। তারা গিয়ে উদ্দালককে বলছেন যে আপনি তো মহাজ্ঞানী, আপনি আমাদের আত্মা সম্পর্কে শেখান, আত্মা কি জিনিস। তাহলে উদ্দালক বললেন, আমি তো ভাই সব আত্মা ফাত্তা জানি না। আমি দেখি গাছ থেকে ফল পড়ে, ফল থেকে গাছ হয়। আমি দেখি, আমি বোঝবার চেষ্টা করি নদীর প্রবাহ, প্রকৃতির ঘটনা সমূহ, আমি সব আত্মা টাত্মা জানি না। ওই অশ্বপতি, পাঞ্চাল রাজ অশ্বপতি কৈকেয় আছেন, তিনি আত্মা তত্ত্ব নিয়ে চর্চা করেন, তার কাছে আপনারা যান। তো 4 মহাশাল, সেই মহাজ্ঞানী, তারা অশ্বপতি কৈকেয়ীর কাছে গেছে। তো আরণ্য উদ্দালক ভাবলেন আমিও যাই, একটু শিখে টিকে আসি যে কি ব্যাপার, আত্মাটা খায় না, মাথায় দেয় না, পেতে শোয় না, দেয়ালে টানা। তো তিনি ওই 4 মহাশালের সাথে অশ্বপতির কাছে গেলেন, এবং অশ্বপতি তাদেরকে অনেক লেকচার টেকচার দিলেন, ক্লাস ফ্লাস নিয়ে সব বুঝিয়ে বললেন টললেন। তো তারপর অশ্বপতি কৈকেয়ী জিজ্ঞাসা করলেন আরণ্য উদ্দালককে, বাকি 4জন মহাশালকেও জিজ্ঞাসা করেছেন। তো ওনাকেও জিজ্ঞাসা করলেন যে তাহলে আপনি কি বুঝলেন, আত্মা বলতে কি? উনি তখন বললেন যে আত্মা মানে হলো এই পৃথিবীটা। পৃথিবী হচ্ছে আত্মা। তার মানে বস্তুর অতিরিক্ত কোনো সত্তা নেই। চিন্তা চেতনা এবং দেহ একে অপরের সাথে ডায়ালেকটিক্যালি যুক্ত। এইভাবেই সমাজ জীবনকে দেখা দরকার। প্রাচীন ভারতের মানুষ তারা দেখতেন, যা সুন্দরভাবে প্রকাশিত হয়েছিল ক্ষণিকবাদের মধ্যে দিয়ে বৌদ্ধ দর্শনে। ধন্যবাদ। শুভরাত্রি। আজকে শেষ করছি।